দীর্ঘ প্রতীক্ষার পরে অবশেষে আইটিপির সার্কুলার প্রকাশিত হয়েছিল। তো আইটিপির সার্কুলার প্রকাশিত হয়ে সেটি ইতিমধ্যে আবার শেষ হয়ে গিয়েছে। তো আমরা হয়তো অনেকেই পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছি, আবার অনেকে এখনও শুরু করিনি এবং কিভাবে শুরু করব তাও বুঝছি না। তাদের জন্য মূলত আমাদের আজকের এই ভিডিও, এবং এই ভিডিওতে আমরা সিলেবাস নিয়ে আলোচনা করব যে আইটিপি এক্সামের জন্য কি সিলেবাস এবং পড়ার ধরন কীরকম হবে, প্রস্তুতি কিভাবে নেবেন, এই বিষয়গুলো নিয়ে আলোকপাত করা হবে। তো স্বাগতম আপনাকে, আসসালামু আলাইকুম। ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার এক্সাম 2024-এর আজকের কনটেক্সটে আমরা আইটিপির জন্য যে সিলেবাস, নির্ধারিত সিলেবাস, সেই সিলেবাসগুলো নিয়ে আলোচনা করব এবং পাশাপাশি ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023-এর কিছু বিষয় নিয়ে আলোচনা করব। পরবর্তীতে আস্তে আস্তে ডিটেলস আলোচনা করব। তো আসুন শুরু করা যাক। প্রথমে হচ্ছে সিলেবাস রিভিউ, অর্থাৎ আইটিপি এক্সামের জন্য আমরা কি সিলেবাস, কোন সিলেবাস পড়ব বা কোন বইগুলো পড়ব সেই বিষয়ে আলোকপাত করা যায়। প্রথমে আমরা যদি দেখি ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023, আমরা জানি যে ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স যেটা 1984 সালে ছিল 2023 সাল পর্যন্ত, পরবর্তীতে এটা চেঞ্জ হয়ে ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023 হয়েছে। এরপর রয়েছে ফাইন্যান্স অ্যাক্ট অর্থাৎ 2024, অর্থাৎ অর্থ আইন 2024, যেটা এনবিআর ওয়েবসাইটে গেলে আপনি পাবেন ফাইন্যান্স অ্যাক্ট 2024। এরপরে ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1984, অর্থাৎ এর আগে বলেছিলাম যে ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1984 চেঞ্জ হয়ে ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023 হয়েছে। তো ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সের কিছু বিষয় নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। উইথহোল্ডিং ট্যাক্স প্রভিশন 2024, অর্থাৎ উচ্চে কর সংগ্রহ বা উচ্চে কর সংগ্রহের বিধিমালা, এই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। অবশ্যই আপনি যদি আইটিপি এক্সামিনার হন তাহলে আপনাকে উইথহোল্ডিং ট্যাক্স সম্পর্কে জানতে হবে এবং ওই এসআরওটা ভালো করে পড়তে হবে, যে উইথহোল্ডিং ট্যাক্স রিলেটেড সাপ্লায়ার ট্যাক্স সহ যে উইথহোল্ডিং রিটার্ন কীভাবে সাবমিট করতে হবে এবং কত দিনের মধ্যে সাবমিট করতে হয়, আগে কত ছিল এখন কত, সব বিষয় নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। অর্থাৎ আমার এই ভিডিওগুলো সিকোয়েন্স অনুসারে যাবে। অর্থাৎ আমরা প্রথমে আলোচনা করব ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023, এরপর অর্থ আইন 2024, ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1984, উইথহোল্ডিং ট্যাক্স প্রভিশন 2024, এগুলো পর্যায়ক্রমে আমরা খুঁটিনাটি বিষয়গুলো আলোচনা করব যেগুলো পরীক্ষায় আসতে পারে এবং আপনাদের জন্য বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ হতে পারে। এরপরে আসি এডিশনাল ডিসপিউট রেজুলেশন। আমরা জানি এডিআর, যেটা হচ্ছে দুইটি পক্ষের মধ্যে যখন কোনো ডিসপিউট অ্যারাইজ হয় সেক্ষেত্রে এনভিআর থেকে একটা টিম থাকে, একটা কমিটি থাকে, সেটা হলো অ্যাডিশনাল ডিসপিউট রেজুলেশন এডিআর। তারা পরবর্তীতে কমিশনার এবং যে এসএসসি তার সাথে আলাপ আলোচনার মাধ্যমে সেটার সেটেলমেন্ট করে, সেটা হলো অ্যাডিশনাল ডিসপিউট রেজুলেশন এডিআর 2024। এরপরে রয়েছে গিফট অ্যাক্ট 1990। আপনারা জানেন যে গিফটের ব্যাপারে আগে কোনো বিধিনিষেধ ছিল না, কিন্তু বর্তমানে অর্থাৎ ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023 এবং অর্থায়ন 2024-এ যথেষ্ট গুরুত্ব আরোপ করা হয়েছিল গিফট অ্যাক্ট নিয়ে, এবং গিফটের ক্ষেত্রে বিভিন্ন বিষয়গুলো তুলে ধরা হয়েছে। যে আগে গিফট দিলেই জাস্ট একজনের রিটার্নে দেখাইলেও হইতো, কিন্তু এখন কিন্তু যদি আপনি গিফট নেন তাহলে দুইজনের রিটার্নে দেখাইতে হবে, আর যদি দুইজনের রিটার্নে যদি এটা না আসে তাহলে আদার ইনকাম হিসাবে ট্রিট করা হবে। এরপর রয়েছে দ্য প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন অফ ট্যাক্স লজ অ্যান্ড রেগুলেশন। এক্ষেত্রে ট্যাক্সের যেই বাস্তবিক প্রয়োগ, যেই বিধিমালা রয়েছে, বাস্তব ভিত্তিক যে ট্যাক্সের প্রয়োগগুলো, লগুলো, সেগুলো নিয়ে আলোচনা করা হবে। এবং এটা হচ্ছে আপনাকে এটার জন্য জানতে হবে যে আসলে ট্যাক্সের যে লগুলো সেক্ষেত্রে কোম্পানির জন্য কিভাবে কাজ করে, ইন্ডিভিজুয়ালের জন্য কিভাবে কাজ করে, এবং ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে কোন বিষয়গুলো আপনার দেখার প্রয়োজন, কোম্পানির ক্ষেত্রে কোন বিষয়গুলো যেগুলা অর্থাৎ কোম্পানির একবারে রিলেটেড। কিছু আমরা ইনকাম ট্যাক্স অ্যাক্টের অনেক সেকশন আছে, তো আমাদের ক্ষেত্রে আমরা সব সেকশন
ফলো করা আসলে সমসাধ্য এবং সবগুলো আপনার মনে থাকবে না। তো এক্ষেত্রে কোম্পানি এবং ইন্ডিভিজুয়াল রিলেটেড যে সেকশনগুলো আছে সেগুলো খুব বেশি গুরুত্ব আরোপ করতে হবে, সেই বিষয়গুলো খেয়াল রাখতে হবে এবং সেগুলোর উপর ফোকাস রাখতে হবে। এরপর রয়েছে অ্যাকাউন্টিংয়ের বেসিক যে জিনিসগুলো সেগুলো আমরা এর আগে শিখে এসেছি, এবং বাংলা এবং ইংরেজি। তো হিসাব বিজ্ঞান এবং বাংলা ইংরেজি এটা আপনারা এর আগে পড়েছেন অনেকবার। সেক্ষেত্রে বেসিক জিনিসগুলো থেকে বা প্রিভিয়াস যে কোশ্চেন যদি থাকে, আইটিএফি 2017 সালে যে এক্সামটা হয়েছিল সেই 2017 সালের পরে এবার 2024 সালে সার্কুলার পাবলিশড হয়েছে। তো সেক্ষেত্রে অনেক গ্যাপ ছিল। তো 2017 সালের লাস্ট কোশ্চেনটা থেকে আপনারা আইডিয়া নিতে পারেন অ্যাকাউন্টিং বাংলা এবং ইংলিশের ক্ষেত্রে। তারপরে আমরা আমাদের যেই কনটেক্সট ইম্পর্টেন্ট যে সিলেবাসগুলো সেগুলো হচ্ছে ইনকাম ট্যাক্স অ্যাক্ট, ফাইন্যান্স অ্যাক্ট 2024, ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1984 উইথ হোল্ডিং ট্যাক্স প্রভিশন, অ্যাডিশনাল এডিআর অর্থাৎ গিফট অ্যাক্ট, দ্য প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন অফ লস রেগুলেশন। এগুলো যদি কভার করতে পারি তাহলে আমরা অ্যাকাউন্টিং এবং বাংলা এবং ইংরেজি নিয়ে আলোচনা করব পরবর্তীতে। তবে আমরা ফোকাস করছি আগে আমাদের প্রফেশনাল যে বিষয়গুলো আছে, যেগুলো থেকে মূলত যেগুলো আপনার জানাই উচিত, সেই বিষয়গুলো নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। এরপরে আসি, এটা তো হচ্ছে এনভিআর সিলেবাস এবং এটা সিলেবাস প্রকাশিত হয়েছিল যে আইটিফির জন্য আপনি কী কী পড়বেন। এছাড়াও আমাদেরকে আরও 2টি বই অর্থাৎ 2টি জিনিস পড়তে হবে, সেটা হলো অ্যাডিশনাল বুক রেফারেন্স অ্যান্ড ইনফরমেশন, যেগুলো আমাদেরকে অবশ্যই পড়তে হবে। যেটা হলো ইনকাম ট্যাক্স পরিপত্র 2024-25। ইনকাম ট্যাক্স পরিপত্র 2024-25-এ অনেক কিছু চেঞ্জ হয়েছে এবং আপনার সাপ্লায়ার রেট সহ অনেক বিষয় গুরুত্ব আরোপ করা হয়েছিল উইথহোল্ডিং রিটার্ন সম্পর্কে, এবং অনেক সেকশনগুলো পরিবর্তিত হয়েছে। তো যদিও ওনারা এগুলো মেনশন করে নাই, তারপরেও আপনি একজন ক্যান্ডিডেট হিসাবে অবশ্যই আমি বলবো যে ইনকাম ট্যাক্স পরিপত্র 2024-25 ভালো করে পড়বেন। ইনকাম ট্যাক্স গাইডলাইন 2024-2025, যেটা 24-25-এর ইনকাম ট্যাক্স নির্দেশিকা, যেটা ওয়েবসাইটে গেলে বা আয়কর নির্দেশিকা হিসেবে এমবিআর ওয়েবসাইটে ডাউনলোড করতে পারবেন। তো আয়কর ইনকাম ট্যাক্স গাইডলাইন 2024-25, এখানে আয়কর নির্দেশিকাতে একজন ইন্ডিভিজুয়ালের জন্য রিটার্ন কীভাবে প্রস্তুত করবেন এবং এর বিষয়াদি কি, একজন ব্যক্তির জন্য কি কোন বিষয়গুলো, ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কোন বিষয়গুলো খেয়াল রাখবেন, রেয়াত করার ক্ষেত্রে রেয়াতের জন্য কোন বিষয়গুলো খেয়াল রাখবেন, সবগুলোই ডিসক্রাইব করা আছে। তো এগুলো নিয়ে আমরা আলোচনা করব পরবর্তীতে। আমি আগেই বলেছিলাম যে আমাদের ভিডিওগুলো সিকোয়েন্স অনুসারে থাকবে, অর্থাৎ একজন আইটিভি ক্যান্ডিডেটের জন্য আমরা চেষ্টা করব যে ফুল প্যাকেজ যেন এখানে থাকে, একজন আইটিভি ক্যান্ডিডেট যেন এখান থেকে ভালো করে প্রস্তুতি নিয়ে এবং এই ভিডিওগুলো দেখে ভালো কিছু করতে পারে, পরীক্ষা পাস করতে পারে এবং সে নিজেকে একজন আইটিভি হিসাবে রিকগনাইজ করতে পারে। তো চলুন, আমরা সিলেবাস নিয়ে এতক্ষণ আলোচনা করেছিলাম, যদিও ব্রিফলি আলোচনা করেছি। পরবর্তীতে আমরা যখন যে কনটেক্সট নিয়ে অর্থাৎ যে সিলেবাস নিয়ে আলোচনা করব তখন আমরা বিস্তারিত আলোচনা করব। প্রথমে আসি ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023। তো ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023-এর ক্ষেত্রে আমাদের কিছু জিনিস খুব জানা প্রয়োজন, অর্থাৎ ইনকাম ট্যাক্স অ্যাক্টের কিছু বেসিক কোশ্চেন যেগুলো আসলে জানা প্রয়োজনই এবং সেগুলো থেকে হয়তো বা শর্ট কোশ্চেন আসতে পারে। তো প্রথমে যদি আমরা খেয়াল করি, ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023 এটা পাবলিশড হয়েছিল কখন, যা এই দ্য অ্যাক্ট পাবলিশড অন 22 জুন 2023, অর্থাৎ ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023 পাবলিশড হয়েছিল 22 জুন 2023-এ। আর যদি আমরা বাংলা ক্যালেন্ডার হিসেব করি তাহলে 8 আষাঢ় 1430 সালে রাষ্ট্রপতির অনুমতিক্রমে অর্থাৎ সম্মতিক্রমে পার্লামেন্টে এটি পাবলিশড হয়, অর্থাৎ ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023। এক্ষেত্রে আমরা ইনকাম ট্যাক্স অ্যাক্টের কিছু শর্ট কোশ্চেনদের দিকে আলোচনা করি, শর্ট কোশ্চেন নিয়ে, যেগুলো হচ্ছে আয়কর আইন 2023 সনের কত নাম্বার আইন, অর্থাৎ 2023 সনে তো আমরা জানি আয়কর আইন 2023 পাবলিশড হয়েছিল, তো এটি 2023 সনের কত নাম্বার আইন, জাস্ট রিমেম্বার করেন বা আপনি দেখুন মনে আসে কি না। পরবর্তীতে আমরা এগুলো নিয়ে আলোচনা করছি। এরপরে রয়েছে কেন 1984 সালের আয়কর অধ্যাদেশ রহিত করা হয়েছিল, অর্থাৎ বাদ দেওয়া হয়েছিল। এরপরে রয়েছে নতুন আয়কর আইন প্রণয়নের মূল কারণ কী ছিল, অর্থাৎ যে ইনকাম ট্যাক্স অ্যাক্ট প্রণয়নের মূল কারণটা কী ছিল।
এরপরে রয়েছে সুপ্রিম কোর্টের সিভিল আপিল নাম্বার 48/2011 এর রায় কী ছিল। এরপর রয়েছে 2023 সালে 7 নং আইনের উদ্দেশ্য কী ছিল। 2013 সালের 7 নং আইনের উদ্দেশ্য কী ছিল। বাংলা ভাষায় নতুন আইন প্রণয়ন কেন প্রয়োজনীয়তা ছিল। আচ্ছা, এখানে হচ্ছে আমরা জানি যে আমাদের ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023 অর্থাৎ আয়কর আইন 2023 সম্পূর্ণ বাংলা ভাষায় প্রকাশিত হয়েছে। তো এটার আসলে মূল কারণটা কি সেটা আমরা জানবো। তো প্রথমে আসি আমরা আয়কর আইন 2023 সনের কত নাম্বার আইন। সেটা হচ্ছে আয়কর আইন 2023 সনের কত নাম্বার আইন ছিল, সেটি হচ্ছে 2023 সনের 12 নাম্বার আইন। আয়কর আইন 2023 সালের 12 নাম্বার আইন ছিল। এরপরে আসি দ্বিতীয় কোশ্চেনে, কেন 1984 সালের আয়কর অধ্যাদেশ রহিত করা হয়েছিল। তো এই ক্ষেত্রে সংবিধানের 5ম সংশোধন এবং সুপ্রিম কোর্টের রায় সামরিক আইনকে অসাংবিধানিক ঘোষণা করায় 1984 সালের আয়কর অধ্যাদেশ রহিত করা হয়। আমরা জানি যে সংবিধানের 5ম সংশোধনে এবং সেক্ষেত্রে 1984 সালে সামরিক আইনের কিছু অংশকে বৈধতা দেওয়া হয়েছিল এবং সেগুলো চলমান ছিল। তার মধ্যে 1984 সালের আয়কর অধ্যাদেশও ছিল। তো সেটি সুপ্রিম কোর্ট সামরিক আইনকে অসাংবিধানিক ঘোষণা করায় এই আইনটি বাতিল করা হয়। এরপর আসি নতুন আয়কর আইন প্রণয়নের মূল কারণ কী ছিল। তো এই নতুন আয়কর 2023 প্রণয়নের মূল যে কারণটা ছিল সেটি হচ্ছে কর ব্যবস্থায় আধুনিকীকরণ। আমরা জানি যে কর ব্যবস্থা এখনও অনেকটা ক্ষেত্রে ম্যানুয়াল আছে, যদিও ধীরে ধীরে সেগুলো অটোমেশনে আসছে, ডিজিটালাইজেশন হচ্ছে। সেক্ষেত্রে আমরা যদি বলি, যেমন হচ্ছে আমরা আগে চালানগুলো করতাম নর্মালি ট্রেজারি চালান, ব্যাংকে লাইন দিয়ে তারপরে করতে হতো, জমা দিতে হতো, আবার ম্যানুয়ালি এগুলো ট্রেস করা, প্রিজার্ভ করা ঝামেলা ছিল। কিন্তু সরকার নতুন করে অটোমেশন সিস্টেমে নিয়ে আসছে এই চালান, অটোমেটেড চালান, যেটা হচ্ছে খুব সহজে প্রম্পটলি করা যায় এবং যে কোনো ইলেকট্রনিক মিডিয়াম ইউজ করে সেটাকে মোবাইল ফাইন্যান্সিং ইনস্ট্রুমেন্ট ইউজ করে পেমেন্টও করা যায় এবং ইনস্ট্যান্ট আপনি চালানটা পেয়ে যাচ্ছেন। আর ব্যাংকের মতো যে 30 তারিখে একবারে লম্বা লাইন, 14 তারিখে একবারে লম্বা লাইন ধরে ট্রেজারি চালান জমা দিতে হয়, সেই বাধ্যবাধকতা এখন নাই, অর্থাৎ এটা রিডিউস হয়েছে। তো এক্ষেত্রে আশা করা যায় যে ধীরে ধীরে অটোমেশনের সিস্টেমের দিকে সরকার যাচ্ছে এবং ধীরে ধীরে এই সিস্টেমগুলো অটোমেশনে আসবে। আমরা ইটিডিএসে শুনেছি, ইটিডিএস এবার রিটার্ন করার ক্ষেত্রে ইটিডিএস ব্যবহার করার জন্য আমি সবাইকে ইন্সপায়ার করব, যাদের হচ্ছে ফাইলে ওইরকম কোনো প্রবলেম নেই, সেক্ষেত্রে আপনারা রিটার্ন থেকে আপনার রিটার্নটা করে নিতে পারেন। সেক্ষেত্রে আবার হয়ে রয়েছে ইটিডিএস, যেটা যদিও এটাতে কিছুটা কমপ্লেক্সিটি আছে, আশা করছি এটা শীঘ্রই রিডিউস হবে এবং এক্ষেত্রে উইথহোল্ডিং যে সার্টিফিকেট সেটা ইটিডিএস থেকে দেওয়া সম্ভব হবে। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে কর ব্যবস্থা আধুনিকীকরণ, আর্থিক শৃঙ্খলা এবং নতুন কর আরোপের প্রয়োজনে নতুন আইন প্রণয়ন করা হয়। সেক্ষেত্রে নতুন কর আরোপের ক্ষেত্রে আমরা বলে রাখি যে নতুন কর আরোপ করা হয়েছিল বেশ কিছুর মাধ্যমে, যেটা আয়করের ক্ষেত্রটা অনেক বিস্তীর্ণ করা হয়েছে। এর আগে যে আয়করের যে ক্ষেত্রগুলো ছিল সেগুলো থেকে নতুন করে কিছু কিছু ক্ষেত্রে ট্যাক্সকে পরিধি বাড়ানো হয়েছে, যেটা হচ্ছে আইএমএফের একটা কন্ডিশন ছিল, সেটা হয়তো বা ফুলফিল করার জন্য, এবং হচ্ছে ট্যাক্সের বিভিন্ন এরিয়াগুলো বৃদ্ধি করা হয়েছে। এরপর আসি সুপ্রিম কোর্টের সিভিল আপিল নাম্বার 48/2011 এর রায় কী ছিল। তো এটা হচ্ছে এই রায়ে সামরিক আইনকে অসাংবিধানিক ঘোষণা করা হয় এবং সংবিধানের 7ম সংশোধনী বাতিল করা হয়। তো সুপ্রিম কোর্টে যেটা হচ্ছে 2011 সালের এই রায়টা ছিল 48 নম্বরের আপিল বিভাগ থেকে, সেটা হচ্ছে সামরিক আইনকে অসাংবিধানিক ঘোষণা করা হয় এবং 7ম সংশোধনী বাতিল করা হয়। এরপরে আসি 2013 সালে 7 নং আইনের উদ্দেশ্য কী ছিল। 2013 সালে 7 নং আইনের উদ্দেশ্য ছিল এ আইন ধারা কিছু সামরিক অধ্যাদেশ কার্যকর ও বলবৎ রাখা হয়েছিল যা প্রয়োজনীয় ছিল। আমি সেটা আগেই বলেছিলাম যে সামরিক কিছু আইন যেগুলো হচ্ছে 1984 সালের, পরবর্তীতে এগুলো কিছু আইন যেটা প্রয়োজনে রাখা হয়েছিল
তো সেগুলো আস্তে আস্তে ক্রমান্বয়ে সামরিক আইনকে বাতিল করা হচ্ছে, তারই একটি অংশ। বাংলা ভাষায় নতুন আইন প্রণয়ন কেন প্রয়োজনীয়তা ছিল? তো এটা হচ্ছে সাধারণ জনগণ, আমরা জানি যে ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1984 যেটা ইংরেজি ভাষায় ছিল, এবং সাধারণ মানুষের জন্য সেটা বোঝা, যদি বাংলাদেশের মানুষের মতো সাধারণ জনক যারা অনেক সময় ট্যাক্স পে করে এবং তারা বিভিন্ন সেকশনগুলো ধারাগুলো না বোঝার কারণে তাদের মধ্যে একটা কমপ্লেক্সিটি হয় এবং তারা বুঝে উঠতে পারে না যে কোনটা কি হবে, অ্যাকচুয়ালি এখানে ইম্প্যাক্টটা কি হবে, আমার ট্যাক্সের এত ট্যাক্স আসে কেন, বা আমি ইনভেস্টমেন্ট করছি এই খাতে, অন্য খাত থেকে আবার আমার ট্যাক্স আসছে কেন, বা বিভিন্ন কোশ্চেন আসে। বা ডিপিএস করার কথা ছিল, ডিপিএস করে রাখছে অনেক টাকার, কিন্তু এটাতে অ্যালাউবল একটা লিমিট আছে, সেটা সম্পর্কে ওনারা অবগত ছিল না। তো সেক্ষেত্রে সাধারণ মানুষের জন্য এবং অধিকত সহজভাবে বোঝার জন্য, সাধারণ জনগণের জন্য আইন সহজে বুঝতে পারে এবং প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা আনতে বাংলা ভাষা আইন প্রণয়ন প্রয়োজনীয়তা ছিল। অর্থাৎ বিশেষ করে সাধারণ মানুষগুলো এবং যারা প্র্যাকটিস করে তাদের বোঝার সুবিধার্থে, এবং যেন এই ক্ষেত্রটা আস্তে আস্তে পরবর্তীতে মানুষের মধ্যে আয়কর আইন সম্পর্কে ভালো একটা ধারণা জন্মে, সেই জন্য মূলত বাংলা ভাষায় এটি প্রণয়ন করা হয়েছিল। তো এবার আসে আমরা ইনকাম ট্যাক্স অ্যাক্টের কিছু সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর জেনে নেওয়া যাক। এই কোশ্চেনগুলো আপনারা ইনকাম ট্যাক্স অ্যাক্টের থেকেই পাবেন, এটা ইন্ডেক্সেই বলা আছে সব কিছু, যদিও আপনি ওইখান থেকে সবগুলো পেয়ে যাবেন। এই কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট, সেই জন্য আমি তুলে ধরেছি। তো এই কোশ্চেনগুলোর আনসারগুলো ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023 থেকে সূচিপত্র থেকে, অর্থাৎ সূচিপত্র ঠিক পর থেকেই এই সংক্ষিপ্ত এই প্রশ্নগুলোর আলোচনা করা হয়েছে। তো আপনারা আশা করি পেয়ে যাবেন এবং এগুলো ভালো করে ফোকাস করে নেবেন এবং পড়ে নেবেন, যাতে করে আইটিসি এক্সামে যদি এখান থেকে কিছু আসে তাহলে সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারেন। তো প্রথমে আসি, যেমন নিবাসী কে, অনিবাসী কারা। তো নিবাসীর ক্ষেত্রে যারা আমরা বাংলাদেশে আছি তারা, অনিবাসীর ক্ষেত্রে যারা হচ্ছে আমাদের দেশের বাইরে আছে, অথবা যে ইনকাম ট্যাক্সের যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে ইনকাম ট্যাক্সের যে পিরিয়ড সেটা হচ্ছে 180 দিন, এবং হচ্ছে যদি তিনি বিদেশে থাকেন, বাংলাদেশেও থাকেন, সেক্ষেত্রে ইনকাম ট্যাক্স পিরিয়ডের মধ্যে 90 দিন এবং পরবর্তী 4টা বছর মিলায়া উনি যদি 360 দিন 365 দিন যদি থাকেন, 360 কিংবা 65, আমি ঠিক দেখতে হবে, তো 360 অথবা 65 লেখা আছে, যদি থাকেন তাহলে তিনি আবার নিবাসী হিসাবে নিজেকে করদাতা হিসাবে ঘোষণা করতে পারবেন। তো নিবাসী ও অনিবাসীর আপনারা যে সংজ্ঞা এবং কাদেরকে বোঝায় এই বিষয়গুলো খেয়াল করবেন, বিশেষ করে অনিবাসীর ক্ষেত্রে, যারা নিবাসী হতে পারে আবার অনিবাসীও হতে পারে। এরপরে অংশীদারের সংজ্ঞা, অংশীদার কারা কারা হতে পারবে এবং অংশীদারের সংজ্ঞা। এরপরে অনুমোদিত ভবিষ্যৎ তহবিল কি, অনুমোদিত ভবিষ্যৎ তহবিল কি সেটা খুব গুরুত্বপূর্ণ, যেটা কোম্পানিতে যারা কাজ করেন তারা ভালো বলতে পারবেন, আর যারা স্যালারি নিয়ে কাজ করেন তারাও ভালো বলতে পারবেন। সেটা আপনারা ইসে থেকে দেখে নেবেন, ইনকাম ট্যাক্স অ্যাক্টের ওই যে সূচিপত্র থেকে যে প্রথম দিকে আলোচনা করা হয়েছে সেটা থেকে দেখে নেবেন। এরপরে আয় কি, আয়ের একীভূতকরণ বলতে কি বোঝায়, এই বিষয়গুলো আশা করছি দেখে নেবেন। এরপরে আয়বর্ষ ও করবর্ষ কি, অর্থাৎ আয়বর্ষ হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল ইয়ার, আর করবর্ষ মানে অ্যাসেসমেন্ট ইয়ার আমরা যদি ইংরেজিতে বলি। যেহেতু আমাদের আইটিফি কোশ্চেনটা বা ইংরেজি প্র্যাকটিশনার যে কোশ্চেনটা সেটা বাংলায় হবে, তো সেক্ষেত্রে প্রথমে আমি ইংরেজি দ্বারা শুরু করলেও পরবর্তীতে বাংলায় চলে আসছে, যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। তো আয়বর্ষ হচ্ছে যেটা আপনি ফাইন্যান্সিয়াল ইয়ার আমরা যেটাকে ইংরেজিতে বলি, বা অ্যাকাউন্টস যারা করি তারা ভালোভাবে জানে যে আয়বর্ষ হচ্ছে ফাইন্যান্সিয়াল ইয়ার, যেটা কোম্পানির ক্ষেত্রে 1 জুলাই 2000, ধরেন এইবারেরটাই যদি ধরি, প্রিভিয়াস যেটা ছিল 1 জুলাই 2023 থেকে শুরু করে 30 জুন 2024 একটা ফাইন্যান্সিয়াল ইয়ার শেষ হয়েছে। আর ব্যাংকের ক্ষেত্রে ব্যাংক, ইন্স্যুরেন্স এবং NBFI, নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, এদের ক্ষেত্রে আয়বর্ষটা হচ্ছে জানুয়ারি থেকে ডিসেম্বর। আর করবর্ষ কি, করবর্ষ হচ্ছে অর্থাৎ ইনকাম ইয়ারের পরবর্তী বছর, কারণ আপনার ইনকাম ইয়ার করে রিটার্ন সাবমিট করবেন, তারপরে অ্যাসেসমেন্ট হবে, সেই জন্য পরবর্তী বর্ষটা হচ্ছে আয়বর্ষের পরবর্তী বছর। সেটা যদি আমরা হিসেব করি তাহলে 24-25 হচ্ছে আমাদের এবারের করবর্ষ।
এরপর আইনগত প্রতিনিধি বলতে কাকে বোঝানো হয়েছিল, এটা গুরুত্বপূর্ণ। যারা আইটিএফ এক্সামে অংশগ্রহণ করছেন তাদের জন্য অবশ্যই আপনি আইনগত প্রতিনিধি ছাড়া কারো ফাইল নিয়ে বা কারো প্রতিনিধি হিসেবে কাজ করতে পারবেন না। তো সেক্ষেত্রে আইনগত প্রতিনিধির যে ক্রাইটেরিয়া এবং সংজ্ঞা সেগুলো আশা করছি দেখে নেবেন। এরপরে আপিল ট্রাইব্যুনাল কি, আয়কর বলতে কি বোঝানো হয়েছে, উপকর কমিশনার ডিসিটি বলতে কাকে বোঝানো হয়েছে, আচ্ছা ডিসিটি কারা এবং তাদের কার্যপরিধি কতটুকু। এরপরে আসি করদাতা বলতে কি বোঝানো হয়েছে, যারা সাধারণত কর দিচ্ছে এবং ল অনুসারে অ্যাক্ট অনুসারে যাদের কর পরিশোধের বাধ্যবাধকতা আছে তারা সবাই করদাতা। এরপরে কর দিবস কি, এখানে বলে রাখি কোম্পানির ক্ষেত্রে কর দিবস আলাদা এবং ব্যক্তির ক্ষেত্রে কর দিবস আলাদা। ব্যক্তির ক্ষেত্রে সাধারণত 30 নভেম্বর হচ্ছে কর দিবস, আর কোম্পানির ক্ষেত্রে 15ই জানুয়ারি। এক্ষেত্রে বলা হচ্ছে একটি ক্লজ আছে যেটা হচ্ছে ইনকাম ইয়ার শেষ হওয়ার 7ম মাসের 15তম দিনে, আর সেটা যদি বন্ধের দিন হয় তাহলে পরবর্তী দিন হবে। তো সেটা হচ্ছে কোম্পানির ক্ষেত্রে আলাদা এবং ব্যক্তির ক্ষেত্রে আলাদা কর দিবস আছে। তো কর দিবসটা গুরুত্বপূর্ণ, কারণ কর দিবসের মধ্যে ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হয়, আর যদি ইনকাম ট্যাক্স রিটার্ন কর দিবসের মধ্যে সাবমিট না করা হয় তাহলে পেনাল্টি সহকারে পরবর্তীতে এবং আপনার যত ইনভেস্টমেন্ট আছে যেটা রিবেট পাবেন সেই রিবেটটাও আর আপনি অ্যাপ্লিকেবল হবেন না যদি আপনি কর দিবসের মধ্যে রিটার্ন সাবমিট না করে থাকেন। এরপর রয়েছে ব্যক্তিগত করদাতার জন্য কর দিবস, যেটা একটু আগেই বলেছি। ব্যক্তিগত করদাতার জন্য কর দিবস হচ্ছে 30 নভেম্বর, সেটাকে ট্যাক্স ডে হিসেবেও ট্রিট করা হয়। এরপরে কোম্পানির জন্য কর দিবস কখন সেটা অলরেডি বলে দিয়েছি। কর্মচারী হিসেবে কাকে গণ্য করা হয়, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট। কর্মচারীর ক্লাসিফিকেশন যে শ্রেণী বিভাগ সেটা চেঞ্জ হয়েছে, এটা দেখে নেবেন। এরপরে চা বাগানের শ্রমিক কর্মচারী হিসেবে গণ্য হবে কি না, এটা নতুন আসছে। তো একজন চা বাগানের শ্রমিক কর্মচারী হিসেবে তারা নর্মালি অনেক কম টাকা পেয়ে থাকে এবং তাদেরকে ডে বেসিসে পেমেন্ট করা হয়ে থাকে। পেমেন্ট বলতে তারা যে চায়ের উপরে হিসেব করে তাদের। তো একজন চা বাগানের শ্রমিক কর্মচারী আসলে কর্মচারী না। তারপরে আপনারা এরপরে কেন সেটা পড়ে নেবেন। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে বা যেটা পরবর্তীতে প্রয়োজন বা আপনার জেনে নেওয়া প্রয়োজন সেটা তাহলে কমেন্টসে আপনারা আমাদেরকে জানাতে পারেন। তাহলে আমরা শীঘ্রই আমরা ট্রাই করব যে খুব এক্সপ্লেনেশন সহ যেন আপনার আনসারগুলো আমরা প্রোভাইড করতে পারি। কারণ যে কোনো কিছুর ক্ষেত্রে ক্লিয়ার নলেজ থাকা খুবই গুরুত্বপূর্ণ। কারণ ক্লিয়ার নলেজ না থাকলে আপনাকে যদি কোশ্চেনটা একটু টার্ন করিয়ে দেয় অর্থাৎ একটু কমপ্লেক্সিটি অ্যাড করে দেয় তাহলে আপনি বোঝা সম্ভব না। সেক্ষেত্রে কোনো কিছু যদি আপনি ডিপ নলেজ না থাকে তাহলে কোনো কিছুর সম্পর্কে আনসার করা আসলে সহজ হবে না। এরপরে রয়েছে বিদেশে অবস্থানরত ব্যক্তির কর দিবস কবে হবে, সেটা হলো বিদেশে অবস্থানরত কর দিবস। কারণ দেখা গেলো যে আপনি 30 নভেম্বর উনি তো দেশে নাই, তাহলে ওনার ক্ষেত্রে কর দিবসটা কি হবে। তো নর্মালি আমরা যেটা জানি বিদেশে অবস্থানরত ব্যক্তির কর দিবস হবে উনি আসার পরে, আবার প্রস্থান করার পরে অনেক সময় দেখা গেলো যে যারা এই যে নৌকাগুলো নিয়ে আসে ভ্যাসেল তাদের জন্য কর দিবস হয়ে যায়, তারা যেদিন প্রস্থান করবে ওই দিনে তাদের কর দিবস। তো এটা আপনার পড়ে নেবেন। এরপরে রয়েছে কর অব্যাহতি বলতে কি বোঝায়, অর্থাৎ ইনকাম ট্যাক্স এক্সামশন যে অব্যাহতি বলতে কি বোঝায় পড়ে নেবেন। কর কমিশনার বলতে কি বোঝায়। এরপরে রয়েছে করমুক্ত সীমা কি, যেটা আমরা তো করমুক্ত সীমা জানি যে একজন ব্যক্তির ক্ষেত্রে করমুক্ত সীমা হচ্ছে 3,50,000 আর একজন নারীর ক্ষেত্রে 4 লাখ টাকা পর্যন্ত। এরপরে খেলাফি ঋণদাতা কারা, ডিফল্টার অর্থাৎ খেলাফি করদাতা কারা, ডিফল্টার করদাতা যারা হচ্ছে খেলাফি হয়ে যায় তারা অ্যাডভান্স ট্যাক্স যে 4টা ইনস্টলমেন্ট পেমেন্ট করতে হয় অ্যাডভান্স ট্যাক্স ধারা 64 অনুসারে তারা যদি তাদের ইনকাম ট্যাক্স পেমেন্ট করতে না পারে তাহলে তারা ডিফল্টার হয় এবং যদি রিটার্ন সাবমিট না করতে পারে তাহলে ডিফল্টার হয়ে যায় অর্থাৎ খেলাফি ঋণে করদাতা হয়ে যায়। তো এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব ইনশাআল্লাহ। আচ্ছা, ঘনকর্মচারী বলতে কাদের বোঝানো হয়েছে এবং ঘনকর্মচারীদের আয় ও দায় বিবরণী
রিটার্নের সাথে দাখিল করা কি বাধ্যতামূলক, এটা নতুন আসছে। তো এই বিষয়ে আপনাদের আসলে জ্ঞান থাকা দরকার যে গণকর্মচারী কারা এবং গণকর্মচারীদের আয় ও দায় বিবরণীর ক্ষেত্রে বারবার কিন্তু নোটিশ দেওয়া হচ্ছে যে তাদের যেন, কারণ রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন স্ক্যাম হচ্ছে, তারপরে যারা আছেন তারা বিভিন্নভাবে মানি লন্ডারিংয়ের সাথে অ্যাড হয়ে আসছেন, ইনভলভমেন্ট হয়ে আছেন। তো এই ক্ষেত্রে বিশেষ করে গভর্নমেন্ট এমপ্লয়ীদের ক্ষেত্রেই এটা বেশি হচ্ছে। সেই জন্য মূলত এনভিআর থেকে নির্দেশনা জারি করা হয়েছে যে গণকর্মচারী যারা আছেন তাদের আয় ও দায় বিবরণী রিটার্নের সাথে অবশ্যই দাখিল করতে হবে। এরপরে ট্রাস্ট কি, ফার্ম কি, স্বাভাবিক ব্যক্তি বলতে কাদের বোঝানো হয়েছে, ট্যাক্স রিকভারি অফিসার বলতে কি বোঝানো হয়েছে, যেটা হলো TRO ট্যাক্স রিকভারি অফিসার বলতে কি বোঝানো হয়েছে, ডিমার্জার কি। এরপরে রয়েছে ন্যায্য বাজার মূল্য কি, ন্যায্য বাজার মূল্য আসলে কি, ডিসিটি অনুসারে বাজার মূল্য কি, ন্যায্য বাজার মূল্য কি, এর মধ্যে পার্থক্যটা অবশ্যই জানতে হবে, কারণ ডিসিটি যখন অ্যাসেসমেন্ট করে তখন সে ন্যায্য বাজার মূল্য কি, আপনারা আসলে প্রোডাক্টের বাজারের মূল্য কি সেটা না, আসলে ন্যায্য বাজার মূল্য কি হওয়া উচিত সেটা অনুসারে ওনারা অ্যাসেসমেন্ট করে থাকেন। প্রধান কর্মকর্তা বলতে কাদের বোঝানো হয়েছে, যারা রিটার্নে সাবমিট করে, তাহলে একটা কোম্পানির বা হচ্ছে একটা পার্সনের অর্থাৎ হিন্দু আনডিভাইডেড ফ্যামিলির ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে প্রধান কর্মকর্তা কাদের বা একটা সমবায় সমিতির প্রধান কর্মকর্তা কারা সে বিষয়গুলো খেয়াল করবেন। এবং এক্ষেত্রে প্রধান কর্মকর্তার ডিফিনেশনটা খুবই গুরুত্বপূর্ণ। ফার্কিউজিট কি, সেটা মোটামুটি স্যালারির সাথে যারা কাজ করেন তারাই ভালোই জানেন ফার্কিউজিট কি। তারপরেও আপনারা একটু দেখে নেবেন, কারণ ফার্কিউজিটের এরিয়া বিভিন্ন এরিয়া আছে। এবং নতুন আয়কর আইন 2023 অনুসারে একজন কর্মচারীকে সর্বোচ্চ কত টাকা পর্যন্ত ফার্কিউজিট কোম্পানি কর্তৃক প্রদান করতে পারবে, সেটা 5 লাখ ছিল, এখন 10 লাখ হয়ে গিয়েছে। 5 লাখ আর হচ্ছে 5,50,000 ছিল মনে হয়, তো সেটা 10 লাখ হয়ে গিয়েছে এখন নতুন আইন অনুসারে। এরপর ব্যাংক ট্রান্সফারের মধ্যে কী কী অন্তর্ভুক্ত থাকবে, আমরা যে সব ইনকাম এবং এক্সপেন্ডিচার অবশ্যই ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে হতে হবে। তো ব্যাংক ট্রান্সফারের আসলে এরিয়া যে আমরা শুধু চেকের মাধ্যমে RTGS করব, NPSB করব, এর মধ্যে সীমাবদ্ধ নয়। এখন নতুন করে মোবাইল ব্যাংকিং ফাইন্যান্সিয়াল যে প্রসেসগুলো আছে সেগুলোর মাধ্যমে সেগুলো ব্যাংক ট্রান্সফারের আওতায় আসবে। এই এরিয়াগুলো ব্যাংক ট্রান্সফার বলতে আসলে কী কী বোঝায় সেগুলো দেখে নেবেন। মূলধনী পরিসম্পদ কী, মূলধনী আয় কী এবং লভ্যাংশের মধ্যে কি কি অন্তর্ভুক্ত থাকে, এই বিষয়গুলো আশা করি দেখবেন। এরপরে এবার আসি আমরা ইনকাম ট্যাক্সের যে কয়টা পার্টস আছে সে পার্টসগুলো সম্পর্কে জেনে নিই। অর্থাৎ ইনকাম ট্যাক্স অ্যাক্ট কয়টা অংশে বিভক্ত, অর্থাৎ যে ইনকাম ট্যাক্স অ্যাক্ট প্রণয়ন করা হয়েছে এটা বিশেষ কিছু অংশ রয়েছে। তো এর পার্টসগুলো কী কী আমরা সেগুলো নিয়ে একটু আলোচনা করি। তো আমরা যদি দেখতে পারি ইনকাম ট্যাক্সের টোটাল পার্টস হচ্ছে 25টি। তো কোন পার্টসে কী আছে এবার আমরা সেটা দেখে নেওয়া যাক। অংশ 1, যেটাতে ফার্মবিক, অর্থাৎ যে আমরা যে কোশ্চেনগুলো এর আগে আলোচনা করেছিলাম সেগুলো আসলে ফার্মবিক যে অংশটা রয়েছে সেই অংশ থেকে পেয়ে যাবেন। অংশ 2 আছে কর প্রশাসন, অংশ 3 আছে কর আপিল ট্রাইব্যুনাল, অংশ 4 রয়েছে আয়কর ধার্যকরণ, অংশ 5 আয়কর পরিগণনা, অংশ 6 অব্যাহতি বাদ ও কর অবকাশ, অংশ 7 কর পরিশোধ এবং অংশ 8 ন্যূনতম কর, অংশ 9 রিটার্ন বিবরণী এবং দলিলাদি, অংশ 10 কর নির্ধারণ ও অডিট, অংশ 11 সময় সীমাবদ্ধতা, অংশ 12 তথ্য সংগ্রহ। এরপর রয়েছে অংশ 13তে রয়েছে রাজস্ব ফাঁকি পুনরুদ্ধার, অংশ 14তে রয়েছে বকেয়া আদায় প্রত্যর্পণ ও সমন্বয়, অংশ 15তে রয়েছে কর পরিহার রোধ, অংশ 16তে রয়েছে আন্তর্জাতিক চুক্তি ব্যবস্থাপনা, অংশ 17তে রয়েছে এজেন্সি প্রতিনিধিত্ব এবং সংশ্লিষ্ট বিষয়াদি, অংশ 18তে রয়েছে করদাতা নিবন্ধন, অংশ 19-এ রয়েছে জরিমানা, অংশ 20-এ আছে রিভিশন আপিল ও রেফারেন্স, অংশ 21-এ আছে তথ্য সুরক্ষা, অংশ 22-এ রয়েছে ফৌজদারি অপরাধ ও বিচার, অংশ 23-এ রয়েছে অনুমোদিত প্রতিনিধি, 24-এ রয়েছে ইলেকট্রনিক কর ব্যবস্থাপনা এবং 25-এ রয়েছে বিবিধ। তো আমরা যে 25টা অংশ অলরেডি দেখেছি, এক্ষেত্রে সব অংশ আমাদেরকে গুরুত্ব করতে হবে না। এক্ষেত্রে আমাদের কাজের সাথে যেগুলো যেগুলো ইন্ডিভিজুয়াল, আমি আগেই বলেছি ব্যক্তি করদাতা শ্রেণী এবং কোম্পানি করদাতা শ্রেণীর মধ্যে যে বিষয়গুলো ইম্পর্টেন্ট এবং বাস্তবিক ক্ষেত্রে যেগুলো গুরুত্বপূর্ণ এক্সিকিউশন আছে অর্থাৎ ইমপ্লিমেন্টেশন আছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা এক্সপ্লেনেশন করবো এবং সেই বিষয়গুলোর উপর
অধিক পরিমাণে গুরুত্ব আরোপ করতে হবে। তো আমরা যেহেতু আজকে সিলেবাস নিয়ে আলোচনা করছি, পরবর্তী ভিডিও যখন আপলোড করব, পরবর্তী ভিডিওগুলোতে আমরা এই বিষয়গুলো, কোন অংশ গুরুত্বপূর্ণ, কোন সেকশনগুলো গুরুত্বপূর্ণ এবং কোন সেকশানে কি আছে, কেন গুরুত্বপূর্ণ এবং এটার কি এক্সিকিউশন, ইমপ্লিমেন্টেশন কি এবং এর প্রয়োগ কি, বাস্তব ভিত্তিক যেই প্র্যাকটিক্যাল নলেজ, সেই নলেজগুলো শেয়ার করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। কারণ এক্ষেত্রে একজন ক্যান্ডিডেটকে খুব ভালোভাবে পরিষ্কার নলেজ রাখতে হবে, যেহেতু তাকে রিটেন এবং ভাইভা দুইটাই পেশ করতে হবে। তো আসুন এরপরে আসি আমরা ইনকাম ট্যাক্স শিডিউলস। আমরা জানি ইনকাম ট্যাক্সের কয়টি শিডিউলস এবং শিডিউলগুলোতে কী কী আছে এবার জেনে নেওয়া যাক। ইনকাম ট্যাক্সের নর্মালি হচ্ছে 8টি শিডিউল রয়েছে। তো কোন শিডিউলে কি আছে চলুন দেখে নেওয়া যাক। তো ইনকাম ট্যাক্সে যদি আমি খেয়াল করি, ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023-এর প্রথম তফসিল অর্থাৎ ফার্স্ট শিডিউলে আছে বিনিয়োগে বিশেষ করা। আমরা যে ইনভেস্টমেন্ট করি সেই ইনভেস্টমেন্টগুলোতে ট্যাক্স, যেই রিডিউস ট্যাক্স রেট, সেই বিষয়গুলো আলোচনা করা হয়েছে। দ্বিতীয় তফসিল অর্থাৎ সেকেন্ড শিডিউলে অনুমোদিত তহবিল সমূহ, যে তহবিলগুলো, যে ফান্ডগুলো গভর্নমেন্ট কর্তৃক অথরাইজ করা, গভর্নমেন্ট বলতে এনবিআর কর্তৃক অথরাইজ করা, যেগুলোতে আপনি ফান্ড হিসেবে রাখতে পারবেন এবং সেগুলা অ্যালাউবল, সেই বিষয়গুলো আলোচনা করেছি। তৃতীয় তফসিল আমরা জানি, থার্ড শিডিউল যেটা হিসেবে চিনি আমরা, সেটা হচ্ছে ডেপ্রিসিয়েশন রিলেটেড যত কিছু আছে কোম্পানির অ্যাসেটের ডেপ্রিসিয়েশনগুলো, সেগুলো থার্ড শিডিউলে বর্ণনা করা আছে। তো সেটা হচ্ছে কোম্পানির সাথে রিলেটেড। থার্ড শিডিউলটা মূলত যে ফিক্সড অ্যাসেটগুলো রয়েছে সেগুলো ডেপ্রিসিয়েশন, অবচয় ভাতা, নিঃশেষ ভাতা ও অ্যামোর্টাইজেশন। চতুর্থ তফসিল রয়েছে বিমা ব্যবসায় মুনাফা ও লাভ পরিগণনা। এবার পঞ্চম তফসিলে আছে কতিপয় খনিজ সম্পদের ক্ষেত্রে মুনাফা লাভ। খনিজ যে সম্পদ যেমন গ্যাস, তেল, কয়লা, এগুলোর ক্ষেত্রে মুনাফা ও লাভ পরিগণনা কীভাবে করা হবে সেটা পঞ্চম শিডিউলে রয়েছে, পঞ্চম তফসিলে রয়েছে। ষষ্ঠ তফসিলে রয়েছে কর অব্যাহতি, রেয়াত ও ক্রেডিট। এই ষষ্ঠ তফসিলটা 6 শিডিউল, এটা বেশি খুব গুরুত্বপূর্ণ। এবং সপ্তম তফসিল বিশেষ কর হার। এই দুটি তফসিল খুবই গুরুত্বপূর্ণ। এগুলো নিয়ে আমরা আস্তে আস্তে আলোচনা করব, যাতে করে আপনাদের সুবিধা হয় বুঝতে, এবং কোন কোন বিষয়গুলো আপনাদের ফোকাস করা দরকার সেই বিষয়গুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। এরপর অষ্টম তফসিলে রয়েছে বিশেষ বিধান। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। আচ্ছা, আমাদের চ্যানেলটার নাম হচ্ছে প্রফেশনাল ইনসাইট একাডেমি। অন দ্য প্রফেশনাল ইনসাইট একাডেমি চ্যানেল, my goal is to teach you concepts and explanations that will boost both your professional and academic knowledge in our next video. হ্যাঁ, যেটা বলছিলাম যে আমাদের মেইন ফোকাস হচ্ছে আপনার কনসেপ্টগুলোকে এক্সপান্ড করা, অর্থাৎ আপনার ক্লিয়ার কনসেপ্ট যেন আপনি বুঝতে পারেন, এবং যে কনসেপ্টগুলো এবং যে বিষয়গুলো রয়েছে, টার্মগুলো রয়েছে, সেগুলোর এক্সপ্লেনেশন করা, সেগুলোই আমরা ট্রাই করবো যে এই চ্যানেলের মাধ্যমে আপনার কাছে তুলে ধরতে, যাতে করে আপনারা কোনো টার্ম, এক্সপ্লেনেশন, কনসেপ্ট বুঝতে পরবর্তীতে সমস্যা না হয়। তো আমরা আমাদের পরবর্তী আওয়ার নেক্সট ভিডিও উইল ফোকাস অন ইম্পর্টেন্ট সেকশনস অফ দ্য ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023 দ্যাট ইউ শুড পে ক্লোজ অ্যাটেনশন টু। যেটা বলছিলাম যে আমাদের নেক্সট ভিডিওগুলোতে আমরা চেষ্টা করব যে ইনকাম ট্যাক্স অ্যাক্টের যে সেকশনগুলো, যেটাকে আপনার অবশ্য ক্লোজ অ্যাটেনশন দিতে হবে, যে আইটিভির জন্য যে সেকশনগুলো খুব গুরুত্বপূর্ণ, সেই সেকশনগুলো নিয়ে আমরা আলোচনা করব। উইল এক্সপ্লেন ইচ কি সেকশন এবং ইন ডিটেলস টু হেল্প ইউ ইন ইউর প্রিপারেশন ফর দ্য আইটিভি এক্সাম 2024। তো 2024-এর যে আইটিভি এক্সামটা রয়েছে সেটা আপকামিং, তো শীঘ্রই হয়তো বা শিডিউল দিয়ে দিতে পারে কবে এক্সামটা হেল্ড হবে। তো সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা সেকশনের এবং এক্সপ্লেনেশন দেওয়ার জন্য চেষ্টা করব। তো আবারও ধন্যবাদ। উইশ ইউর গুড হেলথ অ্যাজ ইউ কন্টিনিউ ইউর আইটিভি প্রিপারেশন জার্নি। সো আমরা আশা করছি, ধন্যবাদ আপনাদেরকে আমাদের সাথে থাকার জন্য। আমরা আপনার আইটি জার্নিকে আমরা আশা করছি যে আপনার কামনা করছি এবং সুস্বাস্থ্য কামনা করছি, আপনার আইটিভি জার্নিটা ভালো হোক এটাই কামনা করছি। প্রিপারেশান নিতেই থাকেন আর ভিডিওগুলো ভালো করে দেখতে থাকেন। আর আপনাদের
সাপোর্ট হচ্ছে আমাদের মূল ফোকাস। আপনারা যে সাপোর্ট দেন এবং আমাদেরকে ইন্সপায়ার করেন বাই সাবস্ক্রাইবিং আওয়ার চ্যানেল, তো সেক্ষেত্রে আমরা কৃতজ্ঞ থাকবো। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিও আসার জন্য অপেক্ষা করুন। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।